প্রিয়াঙ্কার শাশুড়ি মা নীলিমা দেবী যাই করুক না কেন, প্রিয়াঙ্কা সবসময় তার শাশুড়ি মায়ের ভুল ধরে। অর্থাৎ সে একেবারে শাশুড়ি মায়ের ভুল ধরতে ওস্তাদ। আর তার শাশুড়ি মা নিরীহ প্রকৃতির হওয়ায় সে কোনো রকম কোনো কথাই বলতে পারে না। প্রিয়াঙ্কা যা বলে তার শাশুড়ি মা সেই কথা শুনে চলতে অভ্যস্ত হয়ে ওঠে, কিন্তু তবুও নীলিমা দেবী বৌমার মন জয় করতে পারে না। এমনই একদিন সকালবেলা, মা, আমি আপনাকে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে বলেছিলাম, আপনার মনে আছে? বাইরে দেখেছেন কি কড়া রোদ উঠেছে, আমার সব ভালো ভালো শাড়ির রংগুলো তো নষ্ট হয়ে যাবে। বৌমা, আমার সব মনে আছে, আর তুমি ঘুম থেকে ওঠার আগেই আমি ছাদে গিয়ে সব জামা কাপড় নিয়ে এসেছি, তোমার ঘরে ভাঁজ করে রেখে এসেছি, তুমি গিয়ে তোমার আলমারি দেখে আসতে পারো। শাশুড়ি মা এই কথা বললেই বৌমা ঘরে চলে যায়, আর সে দেখে যে তার আলমারি ভালো শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ সবকিছু ভাঁজ করে রাখা আছে, কিন্তু সে তা দেখে শান্তি পায় না, কারণ তাকে শাশুড়ি মায়ের কাছে ভুল ধরতে হবে। তাই এমন সময় প্রিয়াঙ্কা আবার তার শাশুড়ি মায়ের কাছে যায়। দেখেছো তো, তোমার সব শাড়ি, জামা কাপড় আমি কি সুন্দর ভাঁজ করে রেখে এসেছি, তুমি শুধু শুধু আমাকে সব সময় মুখ করো। আপনি আমার শাড়ি জামা কাপড় ভাঁজ করে আমাকে উদ্ধার করে দিয়েছেন, কিন্তু আপনি জানেন না যে আমি সবকিছু আলাদা আলাদা ভাঁজ করে রাখি। আমার আলমারির একটা দিকে শাড়ি থাকে আর একটা দিকে সালোয়ার কামিজ থাকে, অন্যান্য দিকে নাইটি, সায়া, ব্লাউজ ইত্যাদি থাকে। আপনি সবকিছু এক জায়গায় ভাঁজ করে রেখেছেন, এগুলোকে আলাদা করে রাখতে পারেননি। কিন্তু আমি তো তোমাকে দেখেছি তুমি এক জায়গাতেই সবকিছু ভাঁজ করে রাখো, আর আমি তাই করেছি। আপনি ভুল দেখেছেন, বুঝলেন? আপনি ভুল দেখেছেন। এখন গিয়ে আমার সব জামা কাপড়গুলো আলাদা আলাদা জায়গায় ভাঁজ করে রাখুন, তা না হলে ওভাবে একসাথে জামা কাপড়গুলো থাকলে কুঁচকে যাবে। বৌমা এমন কথা বললে শাশুড়ি মায়ের কিছু করার থাকে না, ফলে সে আবার বৌমার ঘরে গিয়ে জামা কাপড়, শাড়ি, সায়া, ব্লাউজ ইত্যাদি আলাদাভাবে ভাঁজ করে রাখে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর একদিন প্রিয়াঙ্কা শপিং করতে যাবে বলে তার শাশুড়ি মাকে রান্না বান্নার দায়িত্ব দিয়ে দেয়। তাই এমন সময় নীলিমা দেবী রান্নাঘরে গিয়ে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না করতে শুরু করে। বৌমা বলেছে সর্ষে পোস্তগুলো ভালো করে বেটে নিয়ে তারপর পাবদা মাছ রান্না করতে, না হলে সর্ষে পোস্ত তেতো হয়ে যাবে। এই বলে নীলিমা দেবী মিক্সির মধ্যে ভালো করে বেটে নেয় আর বেশ ভালো করে তেল মশলা দিয়ে পাবদা মাছ রান্না করে। আর দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যে প্রিয়াঙ্কা যখন শপিং করে বাড়িতে ফিরে আসে, তখনই তার শাশুড়ি মা তাকে খাবার পরিবেশন করতে শুরু করে। ইস মা, পাবদা মাছ রান্নাটা একেবারে বিগড়ে দিয়েছেন, আপনি কোনো কাজই ঠিকমতো করতে পারেন না। আমি বারবার বলেছিলাম সর্ষে পোস্ত ভালো করে বেটে নিয়ে তারপর রান্না করবেন, তাহলে রান্না তেতো হয় না, কিন্তু দেখুন এই পাবদা মাছের তেল ঝাল আবার তেতো হয়ে গেছে। কিন্তু বৌমা, আমি তোমার কথা মতো এই সর্ষে পোস্ত ভালো করে মিক্সিতে বেটে নিয়েই তো রান্না করেছি, তেতো হবে কিভাবে? আর আমি টেস্ট করে দেখেছি, আমার তো মোটেই কিছু তেতো মনে হয়নি। আমি কি আপনাকে মিথ্যা কথা বলছি? আমি আপনাকে বলেছিলাম সর্ষে পোস্ত বেটে নিতে। আমাদের রান্নাঘরে বড় শিলনোড়া রাখা আছে, আপনি যদি শিলনোড়াতে সর্ষে আর পোস্ত বেটে নিতেন আর তারপর পাবদা মাছের ঝোলটা রান্না করতেন, তাহলে এরকম তেতো হতো না। প্রিয়াঙ্কার কথা শুনে তার শাশুড়ি মা একেবারে চুপ করে থাকে। এভাবে আরো দু একদিন কাটে। আর একদিন বাড়িতে আত্মীয় স্বজন আসবে বলে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতে পাঠায়। বৌমা বলেছে ভালো সাদা মিষ্টি কিনে নিয়ে যেতে, আর এই সাদা সন্দেশগুলো দেখে আমার খুব ভালো লাগছে, একেবারে টাটকা মনে হচ্ছে, আমি বরং এগুলো নিয়ে যাই, তা না হলে অন্যান্য মিষ্টি কিনে নিয়ে গেলে বৌমা আবার আমার উপর রাগ করবে আর আমার কাজের ভুল ধরবে। এই বলে নীলিমা দেবী 100টা সাদা সন্দেশ কিনে নেয়, আর সেই সাদা সন্দেশ কিনতে গিয়ে তার 500 টাকা খরচা হয়ে যায়। কিন্তু যখন সে বাড়িতে ফিরে যায় তখন, এ কি, আপনি সাদা সন্দেশ নিয়ে এসেছেন কেন? এরকম সাদা সন্দেশ কেউ খেতে পারে? এগুলো তো একটু পরেই নরম হয়ে যাবে। কিন্তু বৌমা, তুমি তো বলেছিলে যে সাদা মিষ্টি নিয়ে আসতে, আর সন্দেশগুলো তো একেবারেই সাদা, একেবারে দুধের মতো ধপধপ করছে, আর আমার এই মিষ্টি কিনতে গিয়ে 500 টাকা খরচা হয়ে গেছে। তুমি আমাকে 500 টাকা দিও, কারণ আমার হাত খরচার টাকাগুলো শেষ হয়ে গেলে আমি বিপদে পড়বো। ধুত, আপনি শুধু টাকা পয়সার চিন্তা করছেন, আর সাদা মিষ্টি মানে কি সাদা সন্দেশ হয় নাকি? আমি তো আপনাকে সাদা রসগোল্লার কথা বলেছিলাম, রসগোল্লার রং ধবধবে সাদা। আর কি করা যাবে, ছেড়ে দিন, যা হওয়ার হয়ে গেছে, আর আমি এই বেকার ভুল কাজের জন্য আপনাকে 500 টাকা দিতে পারবো না। এই বলে প্রিয়াঙ্কা সন্দেশ নিয়ে সেখান থেকে চলে যায়। আর শাশুড়ি মায়ের একেবারে মাথায় হাত পড়ে,
কারণ সে যাই করুক না কেন তার বৌমা শাশুড়ি মায়ের কোনো কাজই পছন্দ করে না। একেবারে খুঁত ধরতে ধরতে শাশুড়ি মাকে সে বিরক্ত করে তোলে। আর একদিন নীলিমা দেবীর মেয়ে রানী তাদের বাড়িতে ঘুরতে আসে। বৌদি, আজকে আমার তোমার হাতে চিংড়ি মাছের ভাপা, চিকেন ভাপা আর ফ্রাইড রাইস খেতে খুব ইচ্ছা করছে। মনে আছে বিয়ের আগে তুমি আমাকে এই খাবারগুলো রান্না করে খাওয়াতে, আর এখন তো আমার বিয়ে হয়ে গেছে, আমি কিন্তু শ্বশুর বাড়িতে এইসব খাবার রান্না করতেই পারি না, কারণ আমার রান্না আমার শাশুড়ি মায়ের পছন্দ নয়। তাই তুমি আজকে আমাকে রান্না বান্না করে খাওয়াবে, আর কিছু রান্না কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে যাব। কিন্তু রানী, আমার তো হাতে আজকে খুব ব্যথা, আমি কি করে রান্না করি বলো তো? আমি আমার মতো রান্না তোমার মাকেও শিখিয়ে দিয়েছি, তাই আমি শাশুড়ি মাকেই বলে দিচ্ছি তোমার জন্য রান্না বান্না করে দেবে। এই কথা শুনে রানী একেবারে অবাক হয়ে যায়। আর তখনই প্রিয়াঙ্কা শাশুড়ি মায়ের কাছে গিয়ে বিভিন্ন রকম রান্না বান্না করার অর্ডার দেয়। আর নীলিমা দেবী শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে শুরু করে দেয়। আর যখন তার রান্না বান্না হয়ে যায় তখন সে সবার পাতে খাবার পরিবেশন করে। মা, তুমি তো দেখছি বৌদির থেকেও ভালো খাবার রান্না করেছো। আর বৌদি মনে করে বৌদি হয়তো শুধু একাই ভালো রান্না করতে পারে, আমার তো তোমার হাতে রান্নাটাই বেশি ভালো লাগছে। এই যে নিজের মা রান্না বান্না করে খাওয়াচ্ছে, অমনি তুমি পাল্টি খেয়ে গেলে বলো? কিন্তু এই রান্নাগুলো আমার মোটেই পছন্দ হয়নি। মা ফ্রাইড রাইসে বেশি চিনি দিয়ে ফেলেছে, আর চিকেনে বেশি তেল হয়ে গেছে, তার সাথে চিংড়ি মাছগুলো কাঁচা কাঁচা আছে। মা, আপনি কি ভালো করে রান্নাও করতে পারেন না? মোটেই না বৌদি, আমার তো এরকম কিছুই মনে হচ্ছে না, সব কটা রান্না একেবারে পারফেক্ট। তুমি বেকার বেকার আমার মায়ের ভুল ধরবে না। তুমি ভুলে যেও না, এই সংসারে আমার মাই হলো কিন্তু বাড়ির শাশুড়ি মা, আর তুমি বৌমা, তাই তুমি সবসময় নিজেকে বিজ্ঞ মনে করো না। ই আবার কেমন কথা? তোমার মা যদি কাজ করতে গিয়ে ভুল করেন তাহলে আমি ভুল ধরতে পারবো না? আর আমি যা বলেছি বেশ বলেছি। ঠিক আছে বৌদি, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। আর মা, তোমার জামাই তোমার জন্য একটা সোনার বালা বানিয়েছে, আর আমাকে বলেছে তোমাকে দিয়ে যেতে। এই নাও, তুমি এই বালাটা নাও, তুমি কিন্তু এই বালাটা পরে থাকবে, কেমন? এমন সময় নীলিমা দেবী সেই সোনার বালা দেখে ভীষণ খুশি হয়, কিন্তু প্রিয়াঙ্কা মনে মনে জ্বলতে শুরু করে। বৌমা, তুমি বলো তো কেমন হয়েছে বালা দুটো? আমার তো খুব ভালো লাগছে, আমার হাতে নিশ্চয়ই খুব ভালো মানাবে, তাই না? মোটেই না, আপনার হাতের থেকে সোনার বালার সাইজটা কিন্তু অনেক বড়, তাই এই বালাটা আর একটু ছোট করতে হবে। আর আমার কিন্তু একটা সোনার দোকানে ভালো জানাশোনা আছে, আপনি আমাকে বালাটা দিন, আমি ছোট করিয়ে দেব। এই বলে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের হাত থেকে সোনার বালা দুটো নিয়ে নেয়। আর এমন সময় বোকা শাশুড়ি মা এবং ননদ কিছুই বুঝতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়, আর প্রিয়াঙ্কা সেই সোনার বালা কিছুতেই হাতছাড়া করতে চায় না। তাই যখনই শাশুড়ি মা সেই সোনার বালার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে তখনই প্রিয়াঙ্কা ভুলভাল কিছু বুঝিয়ে দেয়। আপনি মনে হচ্ছে সোনার বালা পড়তে না পেরে একেবারে মরে যাচ্ছেন, আর আপনি তো নিজেই বলেছিলেন যে যতই দেরি হোক আপনার কোনো অসুবিধা নেই, তাই সেই বালা ছোট করাতে কিছুদিন সময় লাগবে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর সেই সোনার বালার ব্যাপারে শাশুড়ি মা জিজ্ঞাসা করা বন্ধ করে দেয়। ফলে প্রিয়াঙ্কা মনে মনে খুবই খুশি, কারণ সেই সোনার বালা প্রিয়াঙ্কা নিজের আলমারিতে তুলে রাখে, আর মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে আয়নার সামনে সেই বালা হাতে পড়ে দেখে। আর একদিন দরজার বাইরে থেকে শাশুড়ি মায়ের গলার আওয়াজ পেয়ে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে সেই সোনার বালা হাত থেকে খুলে আলমারিতে রাখতে যায়। আর এমন সময় তার হাত কেটে যায়। মা, দেখুন না, আজকে দুপুরবেলা রান্না করতে গিয়ে আমার হাতটা কেমন কেটে গেছে, আপনি একটু আমার হাতে মলম লাগিয়ে দিন তো, তাহলে তাড়াতাড়ি করে এই কাটা সেরে যাবে। এই শুনে নীলিমা দেবী মলম নিয়ে আসতে গেলে সে কিছুতেই মলম খুঁজে পায় না, তাই সে তাড়াতাড়ি করে টুথপেস্ট নিয়ে বৌমার হাতে লাগিয়ে দেয়। আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু তবুও প্রিয়াঙ্কার হাতের কাটা কিছুতেই ঠিক হতে চায় না। তাই প্রিয়াঙ্কা বাধ্য হয়ে তার শাশুড়ি মায়ের সঙ্গে ডাক্তারের কাছে যায়। আর ডাক্তারবাবুর কাছে গিয়ে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের নামে দোষারোপ করতে শুরু করে দেয়। আর বলবেন না ডাক্তারবাবু, আমার শাশুড়ি মা আমার হাতে টুথপেস্ট লাগিয়ে দিয়েছে। আমি অনেকবার বলেছিলাম এরকম টুথপেস্ট ব্যবহার করলে হাতের কাটা ঠিক হবে না, কিন্তু আমার শাশুড়ি মা তো বেশি বোঝেনদার, তাই এরকম অবস্থা। প্রিয়াঙ্কা ডাক্তারবাবুর সামনে এরকম অকপটে মিথ্যা কথা বলে দিলে নীলিমা দেবী ভীষণই অবাক হয়। কিন্তু ডাক্তারবাবু এমন সময় পরিষ্কারভাবে জানিয়ে দেয় প্রিয়াঙ্কার হাত কোনো ধাতু ব্যবহার করার ফলে কেটেছে, আর সেটা চুরি কিংবা অন্য কোনো বালা হতে পারে। আর ডাক্তারবাবুর মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়। তাই প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে শাশুড়ি মাকে বাড়িতে নিয়ে চলে আসে। এভাবে আরো 2-1 দিন কাটে।
আর একদিন, বৌমা, আজকে আমি আমার শাশুড়ি মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে একটা ছোট ট্রাঙ্ক খুঁজে পেয়েছি। আর সেই ট্রাঙ্ক যে সে ট্রাঙ্ক নয়, পুরানো দিনের গহনা ট্রাঙ্ক। এই দেখো, এই ট্রাঙ্ক থেকে কত কত সোনার হার, সোনার দুল, মণি, মুক্তা সব বেরিয়েছে। তাই আমি প্রথমেই এটা তোমার কাছে নিয়ে এসেছি। মা, আপনি এই গহনার বাক্স আমাকে দিয়ে দিন, কারণ আপনি এমনিতেই কোনো কাজ ঠিকঠাক ভাবে করতে পারেন না। আর তারপর যদি এই গহনার বাক্স হারিয়ে ফেলেন তখন কি হবে বলুন তো? এটা তো আমাদের বাড়ির ঐতিহ্য, এটা আমি সামনে রাখবো। এই বলে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের হাত থেকে গহনার বাক্স নিয়ে নেয়। আর সেদিনই সেই বাক্স থেকে কিছু সোনা গহনা নিয়ে প্রিয়াঙ্কা পড়তে শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যেই স্নান করার ফলে সেই গহনা থেকে ধীরে ধীরে রং উঠতে শুরু হয় আর গহনাগুলো একেবারে কালো হয়ে যায়। এমন সময় প্রিয়াঙ্কার মাথায় হাত পড়ে, কারণ সোনার গহনা কখনো এরকম ভাবে কালো হয়ে যেতে পারে না। তাই এমন সময় প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, আপনি যে বললেন এই গহনাগুলো সোনা, তাহলে গহনাগুলো এরকম কালো হয়ে যাচ্ছে কেন? তুমি তো দেখছি আমার কথা বুঝতেই পারো না। আমি বলেছি গহনাগুলো সোনার, মানে প্রত্যেকটা গহনায় সোনার জল করা। আর আমার শ্বশুর মশাই একটা সামান্য কেরানির কাজ করত, তার পক্ষে কি এত সোনা গহনা কেনা সম্ভব? তাই উনি আমার শাশুড়ি মাকে এরকম তামার গহনা তৈরি করে সোনার জল করে নিয়ে এসে দিত, মানে সোনা দিয়ে পালিশ করা বলতে পারো। মানে এই গহনাগুলো পুরোপুরি তামা দিয়ে তৈরি। তুমি তো দেখছি এবার আমার মতো ভুল করে ফেললে বৌমা। শাশুড়ি মায়ের এমন কথা শুনে প্রিয়াঙ্কা একেবারে উচিত শিক্ষা পেয়ে যায়। আর সে নিজের মুখে একেবারে কুলু পেটে ফেলে, কারণ সে ভালো করে বুঝতে পারে তার শাশুড়ি মা তাকে উচিত শিক্ষা দিয়েছে। আর এমন সময় প্রিয়াঙ্কা নিজের ভুল বুঝতে পারে আর সেই সাথে শাশুড়ি মায়ের সোনার বালা ফিরিয়ে দেয়। তারপর থেকে প্রিয়াঙ্কার কখনো তার শাশুড়ি মায়ের কোনো কাজে ভুল ধরে না। তিতাস নিজের ফুচকার দোকানে ফুচকা বিক্রি করছে। এমন সময় একটি বেশ বড় গাড়ি তার ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ায়। কয়েক মুহূর্ত পরে সেই গাড়ির ভেতর থেকে বিদেশি জুতো জামা পরা এক মহিলা বাইরে বেরিয়ে আসে। প্রথম ঝলকে তিতাস সেই মহিলাকে চিনতে না পারলেও সেই মহিলা তিতাসের ফুচকা স্টলের দিকে এগিয়ে আসলেই তিতাস ভালো করে বুঝতে পারে সেই মহিলাটা কে। সেই মহিলা আর কেউ নয়, তিতাসের একমাত্র ননদ রুমকি ছিল। এই, এখান থেকে এসব দোকান টোকান সরাও, আর কাল থেকে এখানে কোনো দোকান খুলবে না। এতদিন যাদের যত ফুচকা খাওয়ানোর হয়েছে খাইয়ে নিয়েছো, এবার এসব বন্ধ করতে হবে। কেন আমি ফুচকার দোকান বন্ধ করব কেন? তুমি হঠাৎ করে এত বছর পরে এখানে এসে এসব আবদার করলেই আমি মেনে নেব, এটা তোমার মনে হলো? মা মারা যাওয়ার পরেই আসবো ভেবেছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না। আর এই বাড়িটা যে পুরোটা আমার, সেটার প্রমাণও আমার কাছে ছিল না। নিজের বাড়ি গাড়ি হয়েছে বলে কি তুমি মানুষকে মানুষ বলে গণ্য করছো না? কিসের প্রমাণের কথা বলছো তুমি? তোমার আনা কোনো প্রমাণ দেখালেই আমি আমার দোকান ছেড়ে উঠে যাব না। উঠতে তো তোমাকে হবেই, আজ না হোক কাল। তুমি যাতে প্রস্তুতি নিয়ে রাখতে পারো তাই আমি আগে থেকে জানিয়ে গেলাম, কথাটা যেন মনে থাকে। এই বলে রুমকি আবার গাড়িতে উঠে চলে যায়। রুমকি সেখান থেকে চলে গেলেই তিতাসের দোকানে ফুচকা খেতে আসা লোকজন তার কাছে রুমকির ব্যাপারে নানান রকমের প্রশ্ন করতে থাকে। কে ছিল ওই মহিলা? এত দিমাগ কেন ওর? আর কেনই বা তোমাকে তোমার জায়গা থেকে উঠিয়ে দিতে চাইছে? এরকম অদ্ভুত ব্যবহার করলে কেন তোমার সাথে? ও অদ্ভুত ব্যবহার করেনি, ওর যেটা ঠিক মনে হয়েছে ও সেটাই করেছে। ও আসলে আমার ননদ, আমি ওকে ছোট থেকে বড় করেছি। আজও সত্যিই বড় হয়েছে, কিন্তু ব্যবহার এখনো সেই ছেলে মানুষদের মতোই রয়ে গেছে। ওই অত বড় লোক মহিলা তোমার ননদ? তোমার ননদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তোমাকে এইভাবে কষ্ট করে ফুচকা বিক্রি করে জীবন কাটাতে হচ্ছে কেন? সেসব অনেক কথা, এসব না হয় পরে কখনো শুনবেন। আজকে বলুন না কটা ফুচকা খাবেন? আমার জন্য আপনাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। এই বলে তিতাস সবাইকে ফুচকা দিতে শুরু করে। কাজ করতে করতে হঠাৎই তিতাসের চোখের কোনায় জল চলে আসে। সে চোখ মুছে নিয়ে আবার ফুচকা বিক্রি করতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎই তার পুরানো সমস্ত কথা মনে পড়তে থাকে। রুমকি তখন মাত্র 13 বছরের বাচ্চা একটি মেয়ে ছিল। সেই দিনের রুমকি আর আজকের রুমকির মধ্যে কতটা পার্থক্য। সেই দিনের রুমকি বৌদিকে কতই না ভালোবাসতো, বৌদির হাতে বানানো ফুচকা খেতেও কত ভালোবাসতো। আর আজকে সেই রুমকি বৌদির ফুচকার দোকান তুলে দেওয়ার জন্য এভাবে দোকানে এসে ধমক দিয়ে গেল। এসব ভেবেই তিতাস মনে মনে কষ্ট পায়। এভাবেই আরো 2-1 দিন কাটে। রুমকি আবার তিতাসের ফুচকার দোকানে আসে।
তুমি এখনো দোকানটা তুলে দেওয়ার ব্যবস্থা করনি? তোমার হাতে এতদিন আমাদের জায়গা জমি ছেড়েই আমার ভুল হয়েছে। যদি জানতাম তুমি এভাবে আমাদের বাড়ির জমিতে ফুচকার দোকান খুলবে, তাহলে মাকে দিয়ে সমস্ত সম্পত্তি আগে আমি লিখিয়ে নিতাম। ফুচকার দোকানই তো খুলেছি, কোনো পাপ কাজ তো করিনি রুমকি। তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে নাম ধরে ডাকছো। ম্যাডাম বলো ম্যাডাম। তোমার মতো গরিব ফুচকাওয়ালিরা আমাকে নাম ধরে ডাকলে আশেপাশের লোকের কাছে আমার কোনো মান সম্মান থাকবে? আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি রুমকি, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? এতদিন তো তুমি আমাদের কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখোনি, হঠাৎ ফিরে এসে এমন রূপ ধারণ করলে কেন? আমি আরো আগেই আসতাম, কিন্তু আমাদের নতুন অফিস বিল্ডিং তৈরি হচ্ছে আর সেটার কাজেই আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, এখন এসব নাকে কান্না বাদ দাও, চুপচাপ এই জায়গাটা খালি করে দাও। আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যেটা করতে আমার নিজেরও খারাপ লাগবে। এখন যে ব্যবহারগুলো তুমি আমার সঙ্গে করছো, এগুলো কি তোমার খারাপ লাগছে না? আজকে শুধুমাত্র তোমার বেশি পয়সা হয়েছে বলে তুমি পুরানো সব কথা ভুলে গেলে, সব স্মৃতি ভুলে গেলে? তুমি ভুলিনি বলেই তো এখানে এসেছি। তুমি থাকতে থাকতে আমার দাদা মারা গেছে, আমার মা শয্যাশায়ী হয়ে মারাও গেছে, আর তুমি আমাকে কোনো খবরও দাওনি। এগুলো কি আমি কোনোদিনও ভুলে যেতে পারবো? মনে রেখেই বা কি করবে শুনি? আর কি করতে পারবে তুমি? তোমার দাদা বা মা কেউ তো আর ফিরে আসবে না, তাহলে আমার পেটে লাথি মেরে তোমার কিভাবে আনন্দ হবে শুনি? তখন আমি কিছু করতে পারিনি ঠিকই, কিন্তু এখন আমার হাতে যথেষ্ট ক্ষমতা আছে তোমার বর্তমান ভবিষ্যৎ সব নষ্ট করে দেওয়ার মতো, আর আমি এখন সেটাই করব। তুমি নিজেই জানো না তুমি কি বলছো। যাই হোক, এখন তুমি এখান থেকে যাও। আমার দোকানে কাস্টমারের ভিড় জমছে, আমি চাই না আমাদের এই অশান্তির কারণে ওদের ফুচকা খেতে 1 মিনিটও দেরি হোক। এই বলে তিতাস খুবই কাঁদতে থাকে, কিন্তু রুমকির তাতে কিছু এসে যায় না। সে একটার পর একটা খারাপ কথা বলে তিতাসকে অপমান করতে থাকে। আজ থেকে প্রায় 3 বছর আগে যখন রুমকির বিয়ে হয়নি, তখন তিতাস এবং তার শ্বশুরবাড়ির অবস্থা বেশ ভালোই ছিল। খুবই সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাদের জীবন কাটছিল। হঠাৎই এক দুরারোগ্য ব্যাধির কবলে পড়ে তিতাসের স্বামী মুকুল চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়, আর তারপর থেকে তাদের বাড়িতে অভাব অনটন এসে বাস করতে শুরু করে। কিন্তু এত কিছুর মধ্যেও তিতাস বা মুকুল কেউই রুমকি বা তার মা কাউকেই জানতে দেয় না যে তাদের অর্থ ভান্ডার পুরোপুরি ফাঁকা, কারোর হাতে কোনো টাকা নেই। উপরন্তু মুকুলের এমন ভয়ানক রোগ হয়েছে। আর কতদিন এভাবে বাড়িতে বসে থাকবি দাদা? তোরা নিজেরাই তো আমার সাথে পল্লবের বিয়েটা ঠিক করলি। এখন বিয়ের দিন এত এগিয়ে আসা সত্ত্বেও তোরা কোনো রকমের গোছগাছ করছিস না, আর তুই অফিসেই বা যাচ্ছিস না কেন দাদা? ঠিক ঠিক যাবো। আজকাল তো আসলে শরীরটা ভালো থাকছে না, তাই কয়েকদিন ছুটি নিয়েছি। আর তুই চিন্তা করিস না, পল্লবের সাথে তোর বিয়ে আমি খুব ধুমধাম করেই দেবো। তাই যেন হয় দেখিস। তোর বিয়েতে এত আড়ম্বর দেখার পরে সাদামাটা ভাবে বিয়ে করতে আমারও ভালো লাগবে না। বিয়ে তো সবার একবারই হয় বল, সেটা যদি একটু ধুমধাম করে না করতে পারি তাহলে সারা জীবন আফসোস থেকে যাবে না? এভাবেই রুমকি এবং মুকুল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলতে থাকে। নিজের বলা কথা হয়ে গেলে রুমকি সেখান থেকে চলে যায়। নিজের বোনকে এভাবে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য তিতাস মুকুলের উপর প্রচন্ড রেগে যায়। তুমি এখনো তোমার বাড়ির কাউকে বলবে না যে তোমার কি হয়েছে? এটাকে একটা লুকিয়ে রাখার মতো জিনিস? আমি প্রত্যেকদিন 1 ঘন্টা যাতায়াত করে পাশের শহরে গিয়ে ফুচকা বিক্রি করছি, তবে গিয়েই আমাদের সংসার চলছে, আর এখনো তুমি তোমার মা বোনের কাছে মিথ্যা কথা বলেই যাচ্ছ। ফুচকা বিক্রি করার আইডিয়াটা কিন্তু তোমারই ছিল, আমি তো শুধুমাত্র সাই দিয়েছি। বোনের এখন বয়সই বা কত? ওকে এখন এসব কথা বলে ওর মনে ভেঙে দেওয়ার কোনো মানে হয় না, তাই ওকে বলার দরকার নেই। তাহলে তুমি কিভাবে ধুমধাম করে ওর বিয়ে দেওয়ার প্ল্যান করেছো সেটা একবার শুনি। আমাদের বিয়েতে তুমি যা যা গহনা পেয়েছো সেইগুলো কয়েকটা গহনা রুমকিকে দেবে, আর বাকিগুলো বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তাই তোর ধুমধাম করে বিয়েও দেওয়া যাবে। আর আমাদের ভবিষ্যৎ, তোমার চিকিৎসা? আমি তো গহনাগুলো তোমার চিকিৎসার জন্য রেখে দিয়েছিলাম, সেটার কি হবে? আমি কি সারা জীবন ফুচকা বিক্রি করে সংসার চালিয়ে যাব? আর তো কয়েকদিন, তারপর তো বোনও থাকবে না, আর আমিও থাকবো না। আর মাই বার কত বছর বাঁচবে বলো তো? মায়েরও তো বয়স হচ্ছে। আমরা যখন কেউ থাকবো না তখন তো এই পুরো বাড়িটাই তোমার, তখন তোমার যা ইচ্ছা তাই করো। একার সংসার চালাতে খুব একটা অসুবিধা হবেও না। মুকুলের কাছে এই সমস্ত কথাবার্তা শুনে তিতাস প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তিতাস মুকুলকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও মুকুল কিছুতেই তার কথা শোনে না।
তিতাসের কাছে থাকা সমস্ত গহনা দিয়ে মুকুল তার বোনের ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। মুকুলের শারীরিক অবস্থার অবনতি হতে দেখে তিতাস তার পাশের শহরে ফুচকা বিক্রি করতে চায় না। সে নিজের শহরে নিজের বাড়ির সামনে একটা ফুচকার ঠেলা লাগিয়ে সেখানে ফুচকা বিক্রি করে। এভাবে সে ঘরের রোজগার এবং স্বামী শাশুড়ি মায়ের খেয়াল রাখা দুটোই একা হাতে সামলাতে থাকে। কিন্তু তবুও তারা রুমকিকে কিছু জানায় না। তবে বেশি দিন এভাবে সে আর পেরে ওঠে না। হঠাৎই মুকুল প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তখন সে বাধ্য হয়ে রুমকিকে ফোন করে, কিন্তু রুমকির জায়গায় ফোন তোলে তার স্বামী পল্লব। আমাদের বাড়ির নতুন জামাইয়ের কাছে কোনোদিনও এভাবে হাত পেতে টাকার ভিক্ষা চাইবো এটা আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু বিশ্বাস করো পল্লব, এছাড়া যে আর কোনো উপায় নেই। উপায় নেই বললেই হলো? এত ধুমধাম করে ননদের বিয়ে দিলেন, এত গহনা পরিয়ে পাঠালেন, আর আপনার কাছে কোনো উপায় নেই? ননদের শ্বশুরবাড়িকে বড়লোক পেয়ে লোভে জিভটা বোধহয় 10 হাত লম্বা হয়ে গেছে। এইসব তুমি কিভাবে কথা বলছো? মুকুল তো রুমকির দাদা, আমি তো ওর কাছে সাহায্য চাইতেই পারি। বোন হিসেবে এটুকু তো ওর কর্তব্য, তাই না? রাস্তার ধারে ঠেলা গাড়ি নিয়ে বসে ফুচকা বিক্রি করে কোনো মানুষের সাথে আমি আর রুমকে কেউই সম্পর্ক রাখতে চাই না। তাই আমি আপনার সাথে এই বিষয়ে কোনো কথা বাড়াতে পারছি না। আপনি বা দয়া করে ফোনটা রাখুন, কারণ আমাকে অফিসে যেতে হবে। এই বলে পল্লব ফোনটা কেটে দেয়। তিতাস অনেক চেষ্টা করে অনেক জায়গা থেকে টাকা জোগাড় করার, কিন্তু তাদের অবস্থা দেখে কেউ তাদের টাকা ধার দিতেও চায় না। পল্লবের কাছে অপমানিত হওয়ার পর তিতাস আর কখনো তাদেরকে ফোনও করে না। করলেও তাকে তাদের টাকার দরকারের কথা কিচ্ছু জানায় না। এভাবে চলতে চলতে হঠাৎই একদিন মুকুল মারা যায়। এত কম বয়সে জলজ্যান্ত ছেলেকে এভাবে চলে যেতে দেখে তিতাসের শাশুড়ি মা যামিনী দেবীও শয্যাশায়ী হয়ে পড়ে। আমার মেয়েকে কিন্তু কখনো বলো না যে ওর বিয়ে দিতে গিয়ে আমার ছেলেটা এভাবে বিনা চিকিৎসায় মারা গেল, আর ওর কারণেই তোমাকে এভাবে ফুচকা বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। আপনি না বললেও আমি কখনো রুমকিকে এসব কথা জানাতাম না। ওকে এসব জানিয়ে হবেই বা কি? ও নিজের মতো সুখে আছে, থাক না। আমি যতদিন পারবো ততদিন এই ফুচকা বিক্রি করে আপনার সমস্ত রকমের সেবা শুশ্রূষা করব। আপনাকে কখনো বিনা চিকিৎসায় চলে যেতে দেব না আমি। তিতাসের এই কথা শুনে যামিনী দেবীর চোখে জল চলে আসে। এইভাবে বেশ কিছুদিন কাটে। তিতাস বেলা 12টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত একভাবে ফুচকা বিক্রি করতে থাকে। দিনের পর দিন কঠোর পরিশ্রম করে সে সংসার চালায়। একদিন বাড়ি ফিরে শাশুড়ি মাকে খেতে দেওয়ার সময় তিতাস দেখে তার শাশুড়ি মাই ঘুমন্ত অবস্থাতেই মারা গেছে। তিতাস পুরোপুরি ভেঙে পড়ে। সে পুরোপুরি একা হয়ে পড়ে। সে এখন তার বাড়ির সামনে বসে ফুচকা বিক্রি করে আর নিজের একা সংসার একাই চালায়। এরই মধ্যে হঠাৎ তার ননদ রুমকি তার সঙ্গে দেখা করতে এসে তাকে তার ফুচকার দোকান তুলে নিতে বললে তিতাস এই সমস্ত পুরনো কথা রুমকিকে না জানিয়ে আর পারে না। পল্লব তোমাদের সাথে এমন করেছে তুমি তো আমাকে বলনি। ও তো আমাকে কোনোদিনও জানায়নি যে তুমি ওকে ফোন করেছিলে। সেই কারণেই তো আমি তোমার উপরে এত রেগেছিলাম। আমার শুধু মনে হতো আমাকে কখনো দাদা বা মায়ের উপকার করার যোগ্য বলেই তুমি মনে করনি। সেই 12 বছর বয়স থেকে আমি তো তোমাকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর আমি জানবো না তুমি কিসে কতটা যোগ্য আর যোগ্য নও? তাহলে তুমি আরো একবার কেন আমাকে ফোন করনি? হয়তো আমি পল্লবের থেকে কোনো টাকা পয়সা নিতাম না, তোমাদের দেওয়া গহনাগুলো বিক্রি করে দিয়েই আমি দাদার চিকিৎসা করাতাম। অন্তত একবার আমাকে ফোন করে বলতে পারতে। আমি ভেবেছিলাম হয়তো পল্লব তোমাকে বলেছে, তুমিও হয়তো ওর মতোই ভেবেছো। আর শহরের একজন গরিব ফুচকাওয়ালিকে তুমি নিজের বৌদি বলে পরিচয় দিতে চাও না, তাই হয়তো তুমি আমাকে আর কোনোদিনও ঘুরিয়ে ফোন করনি। একটা ভুল বোঝাবুঝির জন্য আমার পুরো পরিবার শেষ হয়ে গেল, আর আমার যে মা সমান বৌদি এখনো বেঁচে আছে তার ক্ষতি করার জন্য পল্লব আমাকে এখানে পাঠিয়ে দিল। পল্লব তোমাকে এখানে পাঠিয়েছে? তুমি তো নিজেই এসেছিলে সম্পত্তির ভাগ নিতে। আমি কিছুরই ভাগ নিতে আসতে চাইনি বৌদি। পল্লব আমাকে বলেছিল ওর নতুন ব্যবসার কারখানাটা খোলার জন্য আমাদের বাড়ির জমিটা ওর লাগবে। তুমি এখানে ফুচকা বিক্রি করছো, আর যতদিন এখানে লোকের সমাগম হচ্ছে ততদিন তো সেটা আমরা কিছুতেই করতে পারবো না। তাইও চেয়েছিল তোমার দোকানটা যেন আমি তোমাকে দিয়ে তুলিয়ে দিই। ওই ছেলেটার জন্যই তোমরা তোমাদের সব সম্পত্তি বিসর্জন দিলে। আমার দাদা চলে গেল, মা চলে গেল। এসব কথা এখন বাদ দাও। আর তুমি পল্লবকেও কখনো বলো না যে আমি তোমাকে সব সত্যি কথা বলেছি। আমার সংসার বলতে তো আর কিছু নেই, তাই আমি চাই না তোমার সংসারও ভেঙে যাক। যার জন্য আমার দাদা মারা গেছে, মা মারা গেছে, যার জন্য আমার বৌদিকে এভাবে রাস্তায় বসে ফুচকা বিক্রি করতে হচ্ছে, আমি তার সঙ্গে সংসার করব বলে তোমার মনে হয়?
তুমি একদম চিন্তা করো না বৌদি, তোমার ননদ এখন অনেক টাকা রোজগার করে। আজ থেকে আমি তোমার সাথেই থাকবো, তোমাকে আর কিছু বিক্রি করতে হবে না। তুমি সবার অনেক খেয়াল রেখেছো, এবার তুমি বিশ্রাম নেবে, আমি তোমার খেয়াল রাখবো। রুমকি কয়েকদিনের মধ্যে পল্লবকে ডিভোর্স দিয়ে পাকাপাকি ভাবে তার বৌদির সঙ্গে থাকা শুরু করে। রুমকি তিতাসকে একটা বড় ফুচকার দোকান বানিয়ে দেয়, যেখানে 4-5 জন কাজের লোকও রাখা হয়। এখন তিতাস তার ফুচকার দোকানে বসে শুধু টাকা পয়সার হিসাব নেয়। এভাবেই তারা ননদ বৌদি তাদের আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটাতে থাকে।